নতুন মার্কিন শুল্ক চাপ বাড়াবে না বাংলাদেশে। দুশ্চিন্তার কারণ জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত কাঁচামাল আমদানিতে শর্ত, বাণিজ্যিক কূটনীতিতে কৌশলী হওয়ার তাগিদ। বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছাড়লে আরও ব্যয় বাড়বে গ্রাহকের, পকেট ভারী হবে নির্দিষ্ট গোষ্ঠীর, বলছেন জ্বালানি বিশেষজ্ঞ। সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম বন্ধের তাগিদ। চট্টগ্রামে বুলেট ট্রেন, এক্সপ্রেসওয়ে ও ইপিজেটে আগ্রহ চীনের। 3 মেগা প্রকল্প ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ব্যবসায়ীদের, কাজ শুরুর তাগাদা দিয়ে রাষ্ট্রদূতকে চিঠি। বৃষ্টি জলাবদ্ধতায় হাতিয়ার 25 হেক্টর জমির ফসল নষ্ট, দিশেহারা কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এবং চিপ নির্মাণ প্রযুক্তিতে নতুন যুগে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে পৌঁছেছে ASML এর সর্বাধুনিক প্রযুক্তির চিপ মেকিং মেশিনের প্রথম চালান, গবেষণায় বিপ্লবের হাতছানি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় কথা বলছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। স্বাধীন, স্বচ্ছ, প্রত্যাশিত বিচার বিভাগ পাবেন। অন্যথায় এ ধরনের বিচার বিভাগের স্বপ্ন শুধু কাগজে কলমে রাখলে পাওয়া সম্ভব না। আমার দেশে সুপ্রিম কোর্ট কাগজে কলমের থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রতিষ্ঠান, এর থেকে নিরাপত্তা বলয়ে থাকা প্রতিষ্ঠান, চাকরি সুবিধা পাওয়া প্রতিষ্ঠান, বদলি হওয়ার কোনো চান্স নাই, রিমুভ করার কোনো সুযোগ নাই। সেই সুপ্রিম কোর্ট আমাদেরকে সঠিকভাবে সাংবিধানিক অধিকার রক্ষায় বিগত 16-17 বছর সময় ব্যর্থ হয়েছে। সুতরাং সেই জায়গার থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো দরকার, মাহমুদ ভাইকে বলবো আপনারা সেই জায়গাটা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। আমরা আপনাদের যে কোনো সমালোচনাকে আমাদের চলার পথের গাইডলাইন হিসাবে গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। আজকে আমাকে একটু আগে অধিকারের পক্ষ থেকে অ্যাটেনশন নিয়ে আসা হলো, আমার দেশ পত্রিকা একটা রিপোর্ট হয়েছে, চট্টগ্রামে জুলাই বিপ্লব করতে যে হাত পা হারানো 8 জন মানুষ, তারা আবার মিথ্যা মামলায় ভোগান্তির শিকার হচ্ছেন। আমি কথা দিচ্ছি, এখানে যদি এই রিপোর্টটা সঠিকভাবে আসে, আপনারা জেলা প্রশাসকের মাধ্যমে একটা মামলা প্রত্যাহারের দরখাস্ত দিতে হয়। ওই দরখাস্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আমার পর্যন্ত আসবে। আমার নেতৃত্বে একটা কমিটি আছে, ওই কমিটি চূড়ান্তভাবে অনুমোদন দেবে। আমি কথা দিচ্ছি 8টা মামলায় আমি প্রত্যাহার করার জন্য যা যা করণীয় আয়োজন করব। সিরডাপে কথা বলছেন আইনমন্ত্রী, সরাসরি ছিলাম সেখানে। বিশ্বের 60 দেশে আরোপ করা মার্কিন শুল্ক বাংলাদেশের জন্য উদ্বেগজনক নয়, কারণ আগের শুল্কের মেয়াদ শেষ হওয়ায় একই হারে আবার তা আরোপ হচ্ছে নতুন করে। বরং বাংলাদেশের 10% বিপরীতে প্রতিদ্বন্দ্বী দেশ চীন, ভিয়েতনামের ভারে পড়া 12.5% শুল্কে নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। যদিও জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত কাঁচামাল আমদানিতে শর্ত যুক্ত হয়, কিছুটা চাপ বাড়াতে পারে বলে মনে করছেন তারা। এই অবস্থায় কূটনৈতিক সম্পর্কে কৌশলী হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। MS আরেফিনের রিপোর্ট। বিশ্ব বাণিজ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতি বহাল রাখতে নতুন কৌশলে ওয়াশিংটন। জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ তুলে 60টি দেশের পণ্যের ওপর আরোপ করেছে 10 থেকে 12.5% শুল্ক। নতুন শুল্কের আওতায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়ার পণ্যে 10% শুল্ক বসানো হয়েছে। চীন, ভিয়েতনামের জন্য যা 12.5%। প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বাংলাদেশের শুল্ক ভার কম হওয়ায় সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। আমাদের যে কম্পিটিটিভ কান্ট্রি যেমন ইন্ডিয়া, পাকিস্তান, তাদেরও একই, বরঞ্চ চায়না এবং ভিয়েতনামে 12.5 হয়েছে। যদি এইটা হয় তাহলে অন্তত ভিয়েতনামের সাথে যে আমাদের প্রতিযোগিতার যে সক্ষমতা ইউএস মার্কেটে, সেটা কিছু হলেও আমাদের প্রতিযোগিতার সক্ষমতা
বৃদ্ধি পাবে। চলতি বছরের শুরুতে যে 10% সাময়িক বৈশ্বিক শুল্ক আরোপিত করেছিল ট্রাম্প প্রশাসন, তার মেয়াদ শেষ হয়েছে 24 জুলাই। ওই দিন থেকেই কার্যকর হয়েছে নতুন শুল্ক হার। উদ্যোক্তারা বলছেন এতে নতুন শুল্কের চাপ বাড়ছে না, সেই সঙ্গে জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত কাঁচামাল আমদানি ও ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের ব্যাখ্যা দেবে ঢাকা। আমাদের বিরুদ্ধে যে এলিগেশন যে ফোর্স লেবার সেটা পাওয়া যায়নি, কিন্তু যে অভিযোগটা করা হচ্ছে পৃথিবীর এমন দেশ থেকে আমরা র মেটেরিয়াল সোর্স করি যেখানে ফোর্স লেবার ব্যবহৃত হয়, সেটার পরিপ্রেক্ষিতে এই 10% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, যেটা 122 যে সেকশন সেটা 10% যেটা ছিল সেটা রিপ্লেস হচ্ছে। এই হলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং নতুন করে কোনো ট্যারিফ ইম্পোজ হচ্ছে না, একটা শেষ হচ্ছে, নতুন করে একটা ইম্পোজ হচ্ছে। নেতিবাচক রপ্তানি আয়ের কঠিন সময়ে মার্কিন শর্ত যেন বাড়তি চাপ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যে মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি সংস্কারের পথে রয়েছে, সে মুহূর্তে যদি বাংলাদেশের রপ্তানি আয় যদি হোঁচট খায়, বাংলাদেশের রপ্তানি গন্তব্যগুলো যদি হোঁচট খায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। সুতরাং আপনার কূটনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে হোক, রাজনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে হোক, বাংলাদেশের যে রপ্তানি বাজারগুলো রয়েছে, যে রপ্তানি গন্তব্যগুলো রয়েছে, সেই রপ্তানি বাজারের সাথে আমাদের নেগোসিয়েশন করতে হবে। রপ্তানির পথে থাকা পণ্য আগামী 28 জুলাই দিবাগত রাত 12:01 পর্যন্ত যুক্তরাষ্ট্রে পৌঁছালে সেসব পণ্যের ক্ষেত্রে আগের শুল্ক হারই বহাল থাকবে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। দেশের তৈরি পোশাক খাতে মার্কিন শুল্ক আরোপের প্রভাবে বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিজিএমইএ এর গাজীপুর জোনের ক্রাইসিস ম্যানেজমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আক্তার হোসেন। জনাব আক্তার হোসেন, আপনাকে এই সময় বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ আপনাকেও। আমরা একটু শুরুতেই জানতে চাই যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ যে খেলা চলছে গত 1 বছর ধরে প্রায় বলা চলে, সেটি এখন নতুন করে বিশ্বের যে 60 দেশে আরোপ করা মার্কিন শুল্ক আমরা দেখছি, সেটি বাংলাদেশের জন্য উদ্বেগজনক নয়। আপনারা বলছেন সরকারের পক্ষ থেকে আমরা এরকম পেয়েছি, ব্যবসায়ী যারা আছেন আপনারাও এরকম বলছেন। আসলে কোন জায়গা থেকে, কোন অবস্থান থেকে আপনারা কি বলছেন একটু আমাদের যদি স্পষ্ট করেন। আমাকে শুনতে পাচ্ছেন? আক্তার ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পারছেন? আমি কি বলবো? জি জি জি, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই যে বিশ্বের 60 দেশে যে মার্কিন শুল্ক আরোপ, সেটি বাংলাদেশের জন্য উদ্বেগজনক নয়, বিষয়টি যদি একটু পরিষ্কার করেন। এটা শুল্ক তো সবসময় একটা এক্সট্রা বার্ডেন হয়ে থাকে। যদি রেগুলার শুল্কের উপরে এক্সট্রা কোনো শুল্ক থাকে সেটা বার্ডেন হয়। তারপরে আমরা যেটা বলতেছি যে বার্ডেন না, এটা কম্পেয়ার টু আমাদের যে কম্পিটিটর যে কান্ট্রিগুলি আছে তাদের সাথে কম্পেয়ার করলে আমাদের এটা বার্ডেন না বলি আমরা এখনো, বাট এইটা সত্যি করতে বার্ডেন। আর এটাকে আমরা বার্ডেন না বলি যে ইনিশিয়াল ফিউচার যদি চিন্তা করি, তাহলে আমরা এই মুহূর্তে দেখেন, আমরা এখন যেই আজকে জুলাই মাসের আমরা যে শুরু হলো গত বৃহস্পতিবার থেকে, আমরা যে অর্ডারগুলি জুলাই অনওয়ার্ড আমরা অর্ডারগুলি কনফার্ম করেছি বায়ারদের সাথে, ইউএসএ বায়ারদের সাথে, সেই অর্ডারগুলি যদি বায়ার এখন আমাদেরকে ট্যাক্স ইম্পোজ করে, তাহলে আমরা তো হিউজ পরিমাণ লস করবো। সেটা আমাদের গার্মেন্টস মালিকরা লস করবে, দেশে আমাদের রেমিটেন্সও কম আসবে, যেহেতু ওটা ট্যাক্স যদি ইম্পোজ করে তারা। সেটা যদি যে অর্ডারগুলি প্লেস করছে অলরেডি, যেটা জুলাই অনওয়ার্ড শিপমেন্ট, সেটা শিপমেন্ট তো আমরা নর্মাল লিড টাইম 90 ডেজ পাই, অথবা আমরা 120 ডেজ পাই। সেই লিড টাইমের মধ্যে সেটাকে যদি এই ট্যাক্সের বাইরে রাখা হয়, যে নতুন করে 10% আরোপ করে বাইরে রাখা হয়, তাইলে হয়তো সেটা খুব একটা ইম্প্যাক্ট হবে না আমরা মনে করতে পারি। বাট আমাদের সরকারের নীতি নির্ধারক থেকে আমি গার্মেন্টস ম্যানুফ্যাকচার একজন সদস্য হয়ে এবং বিজিএমের একজন ছোট সদস্য হয়ে বলবো, রিকোয়েস্ট করবো যেন ওনারা যেন একটু সরকারের সাথে সরকার যেন ইউএস গভর্নমেন্টের সাথে নেগোসিয়েট করে এইটাকে যেই পর্যায়ে ছিল ওই পর্যায়ে যেন নিয়ে আসেন। এবং আমার বিশ্বাস, যদি এটা আমাদের গভর্নমেন্ট এই গার্মেন্টস ম্যানুফ্যাকচারের দিকে একটু তাকাইতেন, তাহলে মনে হয় এটা রোধ করা সম্ভব ছিল। যেহেতু যেই কারণে এই 10% ইম্পোজ
ওনারা গভর্নমেন্ট ট্রাম্প গভর্নমেন্ট করেছেন সেটা হলো সে বলছেন ফোর্সড লেবার, যে আমাদের যে অভিযোগটা ছিল অভিযোগ টোটালি একবারে একটা মিথ্যা অভিযোগ, যেটা আমাদের দেশে কখনোই ছিল না, এখনো নাই। এবং আমরা টোটালি কমপ্লায়েন্স মেনটেন করে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলিকে আমরা চালানোর চেষ্টা করি। এটা জানি না কোত্থেকে এই সমস্ত রিপোর্ট যায় বাংলাদেশ থেকে। সেই রিপোর্ট যাওয়াটাকেও যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি আমাদের লেবার মিনিস্ট্রির মাধ্যমে এবং আমাদের ফেডারেশনগুলির মাধ্যমে, বিভিন্ন বিজনেস অ্যাসোসিয়েশন, তাহলে হয়তো আমাদের দেশের সমস্ত মিথ্যা বানোয়ার যে লেবার ইস্যুতে যে মেসেজগুলি যাচ্ছে বিভিন্ন কান্ট্রিতে, সেটা থেকেও আমরা হয়তো রেহাই পাবো। আদরে যেরকম যদি মিথ্যা রিপোর্ট যায় যে আমরা ফোর্স লেবার ইউজ করি বাংলাদেশি গার্মেন্টসগুলিতে, সেটা নিশ্চয়ই আমাদের দেশ থেকে যায়, কেউ না কেউ তো বলতেছি আমরা, সেই জায়গাটা আমাদের একটু কাজ করতে হবে। এবং সরকারের বর্তমান গভর্নমেন্টের যেহেতু বিজনেস বান্ধব একটা পরিবেশ তৈরি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে মিটিং করতেছেন এবং বিভিন্ন পলিসি মেকের সাথে কাজ করতেছেন। আমি অনুরোধ করব আমাদের নেগোশিয়েটিং পাওয়ারটা, আমার পররাষ্ট্র নীতির সাথে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটা দিয়ে আমাদের ইকোনমির 80% আমরা সাপোর্ট নেই বাংলাদেশের ইকোনমিকে, সেই জায়গাটাকে যদি স্ট্রং করতে হয় তাহলে আমাদের নেগোশিয়েটিং পাওয়ারটাকে আরো স্ট্রং করতে হবে। এবং বিভিন্ন দেশের সাথে যে সমস্ত কান্ট্রিতে USA, ইউরোপ বা কানাডা বা অস্ট্রেলিয়া, এই কান্ট্রি নেগোশিয়েটিং পাওয়ারটাকে আমাদের আরো স্ট্রং করতে হবে এবং মুক্ত বাণিজ্য যেটা আছে সেটাকেও আমরা আরো মানে পাওয়ারফুলি নেওয়ার জন্য চেষ্টা করব, তাহলে শুধু আমাদের সংখ্যাটা আরো কমে আসবে। জনাব আক্তার, আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে জোরপূর্বক বাধ্যতামূলক যেটি বলি আমরা, সেই শ্রমের উপর যে 10% অতিরিক্ত বাধ্যতামূলক যে শুল্ক আমরা দেখছি যে শুল্ক আরোপ করছে, সেটি আসলে আপনারা যেটি বলছিলেন যে মিস ইনফরমেশন, আমরা গত সরকার অর্থাৎ আওয়ামী সময়ের শেষ দিকে আমরা দেখেছি মিস ইনফরমেশন অনেকভাবে চলে গেছে আমেরিকায়, তার পরিপ্রেক্ষিতে অনেকভাবে প্রভাবান্বিত হয়েছে দেশের শিল্প, বিশেষ করে পোশাক শিল্প। সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে আপনারা কি বলছেন যে এই শ্রম যেটি যুক্তরাষ্ট্র আবার নতুন করে ম্যান্ডেট দিচ্ছে, সেই জায়গা থেকে কি আমাদের গার্মেন্টস শিল্প কি বলা চলে যে মুক্ত, নাকি আপনারা বেরিয়ে আসার চেষ্টা করবেন, কি মনে করছেন? প্রথমত আপনাকে বলবো যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোনো ফোর্স লেবার নাই। এটা আমরা একবারে, এর আগেও আমাদের প্রেসিডেন্ট সাহেব কয়েকটা আমি দেখছি যে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের দেশে কোনো ফোর্স লেবার নাই। আমরাও খুব জোর করে বলতে পারি ফোর্স লেবার আমাদের কোনো ইন্ডাস্ট্রিতে নাই। ফোর্স লেবার থাকলে আপনি যদি একটা জিনিস দেখেন, যদি ফোর্স লেবার থাকতো তাহলে আমাদের দেশের যে ব্র্যান্ডগুলি কাজ করতেছে আমাদের দেশে, তারা যে বিভিন্ন কমপ্লায়েন্সের ব্যাপারে যে অডিট করতেছে, থার্ড পার্টি অডিট করতেছে, তারা তো দেখতেছে, তারা কত এরকম রিপোর্ট আপনি কি পাইছেন এখন পর্যন্ত যে আমাদের দেশে ফোর্স লেবার আছে? তাহলে এই তথ্যটা যায় কোত্থেকে, কেন যায়, কিভাবে যায়, সেটাকে যদি আমরা শর্ট আউট করতে পারি তাহলে এটাকে আমরা হয়তো মিথ্যা রিপোর্টটাকে স্টপ করতে পারবো। বাট আপনারা ব্যবসায়িক দিক থেকে কি মনে করছেন যে 10% শুল্ক, জি, আপনারা ব্যবসায়িক দিক থেকে যারা আছেন শিল্প খাতে, তারা কি মনে করছেন এই ফোর্স ওয়ার্কার কিংবা ফোর্স যে শ্রম যেটা বলছে যুক্তরাষ্ট্র, সেটিকে আসলে মানে সেই মিনিংটা কি আসলে? এটা আমাদের কাছে এখনো স্পষ্ট না যে ফোর্স লেবার বলতে ওনারা ফোর্স লেবার দিয়ে আমরা পণ্য উৎপাদন করি, এটাই যতটুকু আমি মানে বুঝতে পেরেছি, এটাই মনে মিন করতেছেন। বাট আমাদের দেশে আমাদের কোনো ইন্ডাস্ট্রিতে গার্মেন্টসে কোনো ফোর্স লেবার নেই এবং কখনোই আমরা ইউজ করি। হয়তো এক সময় ছিল, সে অনেক আগে যখন গার্মেন্টসের জন্ম হয়েছে বাংলাদেশে তখন হয়তো ছিল, কিন্তু এখন যে আপডেটেড অবস্থা গার্মেন্টস ইন্ডাস্ট্রির এবং কমপ্লায়েন্টের অবস্থা, এবং বাংলাদেশের বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে, সেই জায়গাটায় বাংলাদেশে কোনো ফোর্স লেবার নেই। এবং বিগত প্রায় 10 বছরের উপরে, আমার কাছে 10-15 বছর উপরে মনে হচ্ছে কোনো ফোর্স লেবার ছিল না এবং এখনো নাই এবং ভবিষ্যতে থাকার সম্ভাবনা খুব নাই বললেই চলে। আমরা প্রতিবেদন যেটা দেখলাম সেটা হচ্ছে যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান কোম্পানিরা যে নতুন করে যে শুল্কের আওতা 10% বসানো হয়েছে, তার বিপরীতে চীন, ভিয়েতনামের জন্য 12%। সেক্ষেত্রে আমরা কি মনে করতে পারি, চীন এবং ভিয়েতনাম যেহেতু গার্মেন্টস শিল্পের জন্য এই কয়েকটি দেশের বিপরীতমুখী ভালো একটি অবস্থানে যারা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের অবস্থান আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? 2% ব্যবধানকে আমরা ভালো থাকবো, কি মনে হয়? আমি 2% ব্যবধান আমরা খুব একটা ভালো থাকবো না, বিকজ 2% প্রাইস অ্যাডজাস্টমেন্ট করা খুব সহজ। বিকজ আপনি চায়না, ভিয়েতনাম, তুরস্ক, তারা টেকনোলজিতে বা টেকনিক্যালি এবং আপডেটেড অটোমেশনে তারা অনেক আপডেটেড কম্পেয়ার টু বাংলাদেশ।
ইন্ডিয়াও আপডেটেড, পাকিস্তানও আপডেটেড বিকজ অফ র মেটেরিয়ালস বলেন আর আপডেটেড আচ্ছা। তাদের টেকনোলজি বলেন, স্কিলনেস বলেন, যেটা আমাদের বাংলাদেশে নাই। সুতরাং আমরা যদি ওদের সাথে কম্পিটিটর হতে চাই বা আমরা যদি ভালো কিছু করতে চাই, তাহলে আমাদের স্কিলনেসটা বাড়াইতে হবে এবং আপডেটেড অটোমেশন যেই মেশিনারিজগুলি আছে এটার উপরে আমাদের শ্রমিকদেরকে এবং আমাদের মালিক পক্ষদেরকেও অনেক অ্যাওয়ারনেস হইতে হবে এবং স্কিল টেস্ট বাড়াইতে হবে। তাইলে শুধু সম্ভব কম্পিটিশনে টিকে থাকা, নাহলে সম্ভব না। এই 2% ওরা যে কোনোভাবে অ্যাডজাস্ট করেও আমাদের বিজনেসটা ওখানে চলে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা বিজনেস হারানোর সম্ভাবনা আছে। আমরা গত কয়েক বছর ধরে এই কথাগুলো বলে আসছি, আপনারাও বলছেন, আমরাও প্রতিবেদন করার চেষ্টা করছি যে ফোর্থ রেভলিউশনকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রিকে আপডেট করা, মেকানিজম বিভিন্ন টেকনোলজিতে আপডেট করা, আসলে কোন পর্যায়ে গেলাম, কোন অবস্থানে আমরা এগোতে পারলাম, একটু যদি বলেন। বিগত কয়েকটা বছর ধরে যে আমাদের টেরিফ হওয়ার আগে থেকেও আমাদের বাংলাদেশে বেশ কিছু হাই ভ্যালু আইটেমের বা আমাদের কিছু আউটডোর আইটেমের প্রজেক্ট বাংলাদেশে তৈরি হয়েছে। আচ্ছা। এবং আমরাও নতুন যে অটোমেটেড মেশিন এইগুলি যে আপডেট সেগুলি আমরা আনার চেষ্টা করতেছি, কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু গভর্নমেন্ট পলিসির কিছু পরিবর্তন দরকার, যেটাতে আমরা কিছুটা হলেও এটাকে ইনভেস্টমেন্ট করতে পারবো। গভর্নমেন্ট যদি কোনো ইনভেস্টমেন্ট করে, বিকজ অফ আপনি জানেন যে গভর্নমেন্টের বিজনেসের পার্টটা ডিলিংস করে হলো ইপিপি যদি আর একটু অ্যাক্টিভ ওয়েতে কাজ করে এবং আরেকটু ডেডিকেটেড ভাবে আমাদের আরএনজি সেক্টরকে একটু নজর দেন যে এখানে কিভাবে বিজনেস ডেভেলপমেন্ট করা যাবে, নতুন মার্কেট করা যাবে এবং মেশিন টেকনোলজি আপডেটেড করার জন্য যদি কোনো কাউন্সিলিং বা কোনো সেমিনার করা হয় এবং যদি নতুন নতুন যে প্রোডাক্টগুলি আসতেছে সেটাকে আমরা আমাদের ইউজার ফ্যামিলিয়ার করার জন্য আমরা যদি স্কিলটা ডেভেলপমেন্টের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়, এটা নেওয়া হয়েছে অলরেডি চেষ্টা, বাট এটা আরো ব্যাপক আকারে নিতে হবে, যেইটা আমাদের গার্মেন্টস এবং আরএন সেক্টরকে আরো অনেক উন্নত করবে এবং আমরা ভ্যালুয়েবল প্রোডাক্টগুলি তৈরি করতে পারবো বাংলাদেশে। তাইলে শুধু সম্ভব আমাদের এই প্রতিযোগিতা টিকে থাকা এবং আমরা যে $100 বিলিয়ন যে স্বপ্ন দেখতেছি সেই স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়ন করা সম্ভব যদি এগুলিকে আরেকটু ডেভেলপ করা যায়। সেটা পলিসির খুবই পরিবর্তন দরকার, সেটা লেবার পলিসি হোক। আমরা আলোচনার শেষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক খাতে মার্কিন আরোপের শুল্ক আরোপের যে প্রভাব সেটি নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বিজিএমএর গাজীপুর জোনের ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব আক্তার হোসেন। এবার বন্ধ বাণিজ্যের খবর। রফতানি কমে গেছে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর দিয়ে। একসময় সিমেন্ট ও এলপিজি রফতানি হলেও এখন সীমিত আকারে সিমেন্ট যাচ্ছে। কমেছে পাসপোর্টধারী যাত্রী চলাচল। বন্দর কর্তৃপক্ষ বলছেন ভারত ভিসা জটিলতা তৈরি করায় বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবির রিপোর্ট। কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর দিয়ে ভারতে 22টি পণ্য রপ্তানির অনুমতি রয়েছে, তবে রপ্তানি হতো শুধু সিমেন্ট ও এলপিজি। 2024 সালের 5 আগস্টের পর বন্ধ হয়ে যায় এলপিজি রপ্তানি। বর্তমানে সীমিত আকারে সিমেন্ট রপ্তানি চালু আছে। সংশ্লিষ্টরা বলছেন পণ্য রপ্তানির সঙ্গে কমেছে পাসপোর্টধারী যাত্রী চলাচলও। খোদ ভারতীয়রা বলছেন বাংলাদেশের সঙ্গে আগের মতো বাণিজ্য ও যাত্রী পারাপার স্বাভাবিক হলে উপকার দুদেশেরই। আর ব্যবসায়ীরা বলছেন রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য এতদিন রপ্তানি বাণিজ্যে সমস্যা হলেও বর্তমানে এর সমাধান হওয়া জরুরি। আমরা ত্রিপুরার যারা আছি আমরা তো বাংলাদেশে সবসময় ঘুরতে আসি। একটা দেশে বৈদেশিক সম্পর্ক ব্যবসায় যখন রূপান্তরিত হয় তখন দুই দেশের জন্যই ভালো। ইন্ডিয়ান সাধারণ জনগণের ডিমান্ড আছে, কিন্তু গভর্নমেন্ট তারা আর কি এলসি কম খুলতেছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে ভারত ভিসা জটিলতা তৈরি করায় বাণিজ্য বিঘ্নিত হচ্ছে। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে আবারও রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বন্দরের রাজস্ব আয় বাড়বে। আমদানির ক্ষেত্রে ভিসা যদি সহজীকরণ হয়, স্থানীয় ব্যবসায়ীরা মার্কেট এক্সপ্লোর করতে পারবে। এখানে যে স্থানীয় মেডিকেল কলেজগুলি আছে
এখানে ভারতীয় স্টুডেন্টরা পড়ছে এবং যাত্রী গমনাগমন যথেষ্ট ভালো আছে, সেক্ষেত্রে আমরা রাজস্বের ক্ষেত্রে বেনিফিটেড হচ্ছি। বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে 2025-26 অর্থ বছরে বিবিরবাজার স্থলবন্দর দিয়ে 74,215 মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে আর আমদানি হয়েছে 1,724 মেট্রিক টন। সময় সংবাদ, কুমিল্লা। নভোসিহাটে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, ট্রেনিং, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্স প্যাকেজিং এইসব ক্ষেত্রে কাজ শুরু হয়েছে। দেশের বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছেন। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। তবে এই খাতের উন্নয়নে খুব সম্ভবত একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটা একটা সম্মিলিত জাতীয় মিশন। এই মিশনের দায়িত্ব শুধু সরকারের নয়, একই সাথে আমি মনে করি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত, উদ্যোক্তা এবং প্রবাসী বিশেষজ্ঞ সবার আমাদের এই দায়িত্ব। এবং সেই লক্ষ্য পূরণের জন্য বর্তমান সরকার বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে, যা আপনারা রেহানের বক্তব্য থেকে এরই মধ্যে শুনেছেন, চলতি বাজেটে এই শিল্পের সঙ্গে জড়িতদের চাহিদা অনুযায়ী এই সেক্টরে যারা ইনভলভ আছেন তারা আমাদের সাথে কথা বলেছিলেন এবং তাদের প্রতি সম্মান রেখে এবং এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা চেষ্টা করেছি এই সেক্টরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় তার জন্য আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে এই বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে। ইতিমধ্যে এই প্রক্রিয়াটি শুরুও হয়েছে এবং স্টার্ট আপের যে অনুদান সেটি আমরা চেষ্টা করেছি সঠিকভাবে, যতটুকু সম্ভব সঠিকভাবে আমরা বিভিন্ন জনকে উৎসাহিত করার জন্য সেটি তাদের হাতে পৌঁছেও দেওয়া হয়েছে। উপস্থিত সকল সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই সামিটে আমি আবারও নিশ্চিত করতে চাই আপনাদের কাছে বর্তমান সরকার ইতিমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব তৈরিতে, পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিনিয়োগ বান্ধব নীতি, কর সুবিধা, বন্ডের সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে কাজ করার জন্য। বিদ্যমান যে সকল হাইটেক পার্ক আছে এগুলোকে আধুনিকরণের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণেরও পরিকল্পনা আমরা করছি। যারা বাংলাদেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, আপনারা সম্প্রতি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় রোড শো আয়োজন করেছেন। বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা তুলে ধরেছেন। নিঃসন্দেহে এটি একটি প্রশংসাযোগ্য বিষয়। উপস্থিতি সুধীবৃন্দ, আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। দক্ষতার হয়তোবা ঘাটতিও আছে ক্ষেত্র বিশেষে, ল্যাবের সীমাবদ্ধতা আছেই, বিনিয়োগেরও হয়তো সীমাবদ্ধতা আছে, আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতাও রয়েছে। তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে এতটুকু আপনাদেরকে বলতে চাই, আমার সরকারের অবস্থান থেকে আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সীমাবদ্ধতা, প্রতিকূলতা এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়েই বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। আমাদের মেধাবী তারুণ্য,
দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। উপস্থিতিবৃন্দ, এই 2 দিনের সামিট থেকে নতুন নতুন অংশীদারিত্ব, গবেষণা উদ্যোগ, বিনিয়োগের সুযোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্ম হবে ইনশাল্লাহ, যা বাংলাদেশের প্রযুক্তি খাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সবশেষে আমি এই সামিটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বিয়ার সামিটে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। এতক্ষণ সরাসরি ছিলাম নব থিয়েটারে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের লেনদেন। কমেছে দৈনিক বাজার মূলধন, প্রধান সূচকও হারিয়েছে পয়েন্ট। দাম বৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির তালিকায় ফিরেছে বাজে কোম্পানির দাপট। 21 ক্যাটাগরির মধ্যে গড় লেনদেন কমেছে 18টিতেই। শিমুল হোসাইনের রিপোর্ট। আগের সপ্তাহের পতনের ধারাবাহিকতায় গেল সপ্তাহের প্রথম কার্যদিবস শেষ করে ঢাকার পুঁজিবাজার। পরদিন আরেক দফা দৈনিক লেনদেন কমে নামে 966 কোটি 53 লাখ টাকায়। এরপর টানা 2 কার্যদিবস উত্থানের জানান দিয়ে বুধবার পার হয় 1200 কোটির গণ্ডি। শেষ কার্যদিবসে বড় পতনের মুখে নামে 938 কোটি 88 লাখ টাকায়। দৈনিক গড় লেনদেন কমার ওই সপ্তাহে প্রধান সূচক DACX হারায় 96 পয়েন্ট। বাজার মূলধন কমে নামে 7,01,271 কোটি টাকায়। খাতভিত্তিক দৈনিক গড় লেনদেনেও ফুটে উঠেছে বেহাল দশা। 100 কোটির বেশি লেনদেন হয়েছে 2 খাতে। সর্বোচ্চ লেনদেন টেক্সটাইলে 187 কোটি 76 লাখ, আর এরপর ঔষধ ও রাসায়নিক খাতে 145 কোটি 43 লাখ টাকা। বড় ব্যবধানে পতনের মুখে পড়েছে প্রকৌশল ও ব্যাংক। 21 খাতের মধ্যে 18টিতেই কমেছে লেনদেন। এদিকে সপ্তাহ জুড়ে দাম বৃদ্ধির তালিকায় আবারও দাপটে ফিরেছে সবচেয়ে বাজে খাত জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। শীর্ষ 10 কোম্পানির মধ্যে আগের সপ্তাহে যেখানে এ ক্যাটাগরির প্রতিষ্ঠান ছিল 7টি, সেখানে গেল সপ্তাহে অর্ধেকই দখলে নিয়েছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময় বাণিজ্য। বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছাড়ার চিন্তা করছে সরকার। এতে ব্যয় বেড়ে দিন শেষে খেসারত দিতে হবে গ্রাহককেই, এমনটাই মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে বেসরকারি খাতে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় এর অন্যতম কারণ। অনিয়ম বন্ধ করে বিতরণ কোম্পানিগুলোকে গ্রাহক বান্ধব করার পরামর্শ তাদের। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। গ্রাহকের ঘরে ঘরে আলো ছড়ায় যে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনের পর তা পৌঁছে দেওয়া হয় 6 বিতরণ প্রতিষ্ঠান ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, পিডিবি ও পল্লী বিদ্যুতের মাধ্যমে। তবে এতদিনের এই পদ্ধতিতে এবার পরিবর্তন আনতে চায় সরকার। সরকারি মালিকানাধীন কোম্পানি থেকে বিদ্যুৎ বিতরণের নিয়ন্ত্রণ বেসরকারি খাতে তুলে দেওয়ার পরিকল্পনা নীতি নির্ধারকদের। ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে আপনার, গভর্নমেন্ট কোম্পানি, আই ওয়ান্ট টু প্রাইভেটাইজ হোল। দেশে বিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশের জন্য নির্ভর করতে হয় বেসরকারি খাতের উপর। বর্তমানে বিদ্যুৎ খাতের নানা সংকট আর ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ মনে করা হয় এই অতিমাত্রায় বেসরকারি খাত নির্ভরতাকে। এখন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনাকেও যদি বেসরকারি খাতের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে এর সম্ভাব্য প্রভাব কি দাঁড়াবে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি সম্পৃক্ততা বাড়ার পর অনেকাংশেই অলিগার্ক শ্রেণীর হাতে জিম্মি এ খাত। বিদ্যুতের উৎপাদন ব্যয় ও ক্যাপাসিটি চার্জ নিয়ে বিতর্ক, এলপি গ্যাসের বাজারে নৈরাজ্য সহ নানা উদাহরণ প্রমাণ করে বেসরকারি খাত নিয়ন্ত্রণে দায়িত্বশীল সংস্থাগুলোর ব্যর্থতা। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাও ব্যক্তি মালিকানায় গেলে পকেট ভারী হবে নির্দিষ্ট গোষ্ঠীর। ধনীদেরকে আরো ধনী করতে হবে, আমাদেরকে মারতে হবে, জনগণকে মারতে হবে। সেই জন্য এইসব স্লোগান। ব্যক্তি খাতে দেওয়ার ফলে কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদন হিসাবের চেয়ে বেশি
ট্যারিফ নির্ধারণ করতে হচ্ছে, কারণ রাষ্ট্রটা ওদের নিয়ন্ত্রণে। আবার বিতরণ খাত যদি এটাতে দেই, বিতরণ খাতে ট্যারিফ যেটা নির্ধারণ হবে সেই ধরাটা যদি 5 টাকা হয়, সেখানে তারা ধরবে এটা 60 টাকা, অর্থাৎ উৎপাদন ব্যয় একবার লাভ দিল, আবার বিতরণ ব্যয় আরেকবার লাভ দিবে। প্রথম কথা হলো যে বাংলাদেশে ডিস্ট্রিবিউশন চালানোর মতো কোনো প্রাইভেট সেক্টর নাই। 2 নম্বর, প্রাইভেট সেক্টর পাবলিক ইন্টারেস্ট রাখতে পারবে কিনা এবং সরকারের তার উপরে কন্ট্রোল থাকবে কিনা, এটাও আমরা নিশ্চিত না। বাংলাদেশে কোনো প্রাইভেট সেক্টরের উপরে কোনো রেগুলেটরি কোনো কন্ট্রোল দেখতে পাচ্ছি আমরা? এলপিজি যে প্রাইস ডিক্লেয়ার করে সেই প্রাইসে মার্কেটে পাওয়া যায়। তবে সরকারি বিতরণ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আছে দুর্নীতি, অব্যবস্থাপনা, গ্রাহক হয়রানির নানা অভিযোগ। কিন্তু তার জন্য বেসরকারি খাত কোনোভাবেই উপযুক্ত বিকল্প নয় বলে মত বিশেষজ্ঞদের। There will be no change in private sector, absolutely no. বাংলাদেশে প্রাইভেট সেক্টর যে খুব সৎ, খুব এফিশিয়েন্ট, এটা বলা যাবে না। বাংলাদেশে করাপশনের যে জেনারেল ট্রেন্ড সরকারি, আধা সরকারি সব জায়গায় আছে, প্রাইভেট সেক্টরও আছে। প্রাইভেট সেক্টর ইজ ইকুয়ালি করাপ্ট। সরকারি খাতের এটা কিন্তু খাতের দোষ নাই, খাতের নিয়ন্ত্রণ যারা করে তাদের দোষ। করাপশন তো এখনও ওনারা বন্ধ করতে পারে, করাপশন ওনারা বন্ধ করে না কেন? একটাই কারণ, করাপশনের ভাগ সবাই পায়, পাওয়ারফুল লোকেরাও করাপশনের ভাগ পায়। ওনারা যদি প্রাইভেটকে দেয়, এই করাপশন কি বন্ধ হবে? না, ওনারা তো প্রাইভেট পার্টির থেকেও পয়সা নেবেন। ভারতের কয়েকটি শহরে বিদ্যুৎ বিতরণে আদানি, রিলায়েন্স, টাটার মতো প্রতিষ্ঠানের সফলতা থাকলেও বাংলাদেশের বাস্তবতা ভিন্ন বলে মনে করেন কোনো বিশেষজ্ঞ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময় বাণিজ্য। টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় নোয়াখালীর হাতিয়ার প্রায় 25,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঋণ নিয়ে চাষাবাদ করে এখন লোকসানের শঙ্কায় দিশেহারা কৃষক। কৃষি বিভাগ বলছে এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়াসিনের ছবি নিয়ে রিপোর্ট। ফসলের ক্ষেতে জমে আছে পানি, নষ্ট হয়ে গেছে অনেক জমির আবাদ। চলতি সপ্তাহের বৃষ্টিতে নোয়াখালীর দীপু উপজেলা হাতিয়ার বিস্তীর্ণ ফসলের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয় সবজি, মরিচ, ফল, পান, ধানসহ প্রায় 25,000 হেক্টর জমির ফসল। কৃষক বলছেন ঋণ নিয়ে চাষাবাদ করায় এখন লোকসানের আশঙ্কা করছেন তারা। এমনকি মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্তরা কৃষি কর্মকর্তাদের সহযোগিতা না পাওয়ারও অভিযোগ করেছেন। আমি 3 কাঠা জমিনে 15 কেজি ধান ফেলাইছি, ফেলাইবার পরে বীজটা নষ্ট হয়ে গেছে। বীজ ফেলাইছি, বীজ পানির তলে রয়ে গেছে। আমি যে নতুন করে আবার কিছু করবো, আমার কাছে কিছুই নেই। যে আমাদের এলাকাতে কৃষি অফিসার আছে, উনিও আসি দেখে নাই। এখন তো কোনো বীজ নেই, আবার ফুল লাগামো ওই সময়টাও নাই। কৃষি বিভাগ বলছে এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রাথমিক একটা ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রেরণ করেছি, পরবর্তীতে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করেছি। এই প্রতিবেদনের প্রেক্ষিতে ভবিষ্যতে হয়তো প্রণোদনার কোনো কার্যক্রম আসলে সেটার মাধ্যমে কৃষকদেরকে পুনর্বাসিত করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে বৃষ্টিতে হাতিয়ায় অন্তত 30 কোটি টাকার বেশি ফসলের ক্ষতি হয়েছে। সময় সংবাদ, নোয়াখালী। দেখছেন এই সময় বাণিজ্য। চাহিদা বাড়ে 2024 সালের মে মাসের পর সর্বোচ্চ স্তরে উঠেছে সয়াবিন বীজের দাম। এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থানে পাম তেল, বাড়ছে সূর্যমুখী তেল ও ক্যানোলার দাম। চাহিদা বৃদ্ধি ও আবহাওয়াজনিত উদ্বেগে বিশ্ববাজারে বাড়ছে সয়াবিন বীজের দাম। রয়েছে 2024 সালের মে মাসের পর সর্বোচ্চ স্তরে। সপ্তাহ ব্যবধানে প্রতি বুশেলের দাম 3.5% বেড়ে দাঁড়িয়েছে $12.46। মাস ব্যবধানে বেড়েছে 10.58%। ভোজ্য তেলের বাড়তি দাম ও মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় গেল এপ্রিলের পর সর্বোচ্চ অবস্থানে পাম তেল। প্রতি টনের দাম সপ্তাহ ব্যবধানে 3.44% বেড়ে $1,154। মাস ব্যবধানে বেড়েছে 3.62%। ভূরাজনৈতিক সংঘাত, জাহাজ ভাড়া ও বৈশ্বিক মজুদ কমে যাওয়ায় বাড়ছে সূর্যমুখী তেলের দামও। সপ্তাহ ব্যবধানে প্রতি 10 কেজির দাম 1.5% বেড়ে $17.16 বিক্রি হচ্ছে। মাস ব্যবধানে বেড়েছে 5.27%। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় সপ্তাহ ব্যবধানে ক্যানোলা তেলের দাম 3.67% বেড়ে প্রতি টনের দাম $583 উঠেছে। মাস ব্যবধানে দাম বেড়েছে 10.16%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। দেখছেন এই সময় বাণিজ্য।
সেমিকন্ডাক্টর বা চিপ নির্মাণ প্রযুক্তিতে নতুন যুগে প্রবেশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের আলবানি ন্যানোটেক কমপ্লেক্সে পৌঁছেছে বিশ্বখ্যাত ডাচ প্রতিষ্ঠান ASML এর তৈরি সর্বাধুনিক হাই NA EUV চিপ মেকিং মেশিনের প্রথম চালান। গত মঙ্গলবার নিউ ইয়র্কের আলবানি ন্যানোটেক কমপ্লেক্সে পৌঁছায় এই যন্ত্রের মূল অংশ। গভর্নর কার্যালয় জানিয়েছে, চিপ ডিজাইন এবং উৎপাদনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে এই সরঞ্জাম ব্যবহার করে উচ্চতর গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালানো হবে। উত্তর আমেরিকায় এই ধরনের অত্যাধুনিক গবেষণাগার এটি প্রথম। $40 কোটি মূল্যের এই প্রযুক্তি বিশ্বব্যাপী চিপের সংকট মেটাতে এবং আগামী প্রজন্মের গবেষণায় বিপ্লব ঘটাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নতুন মার্কিন শুল্ক চাপ বাড়াবে না বাংলাদেশে। দুশ্চিন্তার কারণ জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত কাঁচামাল আমদানিতে শর্ত। বাণিজ্যিক কূটনীতিতে কৌশলী হওয়ার তাগিদ। বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছাড়লে আরও ব্যয় বাড়বে গ্রাহকের, পকেট ভারী হবে নির্দিষ্ট গোষ্ঠীর, বলছেন জ্বালানি বিশেষজ্ঞ। সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম বন্ধের তাগিদ। এবং চট্টগ্রামে বুলেট ট্রেন, এক্সপ্রেসওয়ে ও ইপিজেডে আগ্রহ চীনের। 3 মেগা প্রকল্প ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ব্যবসায়ীদের। কাজ শুরুর তাগাদা দিয়ে রাষ্ট্রদূতকে চিঠি। এই ছিল এই সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরে। সঙ্গে থাকুন সময়ের।